হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। এই ভিডিওতে ইউপিএসসি প্রিলিমস 2021-এর জন্য ইন্ডিয়ান পলিটি থেকে এমসিকিউ নিয়ে আলোচনা করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সেশন, তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং এই ধরনের ভিডিও যদি আরও চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। তো চলো শুরু করা যাক। কোয়েশ্চেন নাম্বার 1, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট উইথ রিগার্ড টু দ্য স্টেট কাউন্সিল অফ মিনিস্টার। স্টেট কাউন্সিল অফ যে মিনিস্টার থাকে, স্টেটের যে মিনিস্টার কাউন্সিল থাকে সেই সংক্রান্ত। নাম্বার 1, the Constitution specifies the size of the State Council of Minister and the ranking of Minister. আমাদের সংবিধানে স্টেটের যে মিনিস্টার যারা থাকবেন সেই কাউন্সিল অফ মিনিস্টারদের সাইজটা বর্ণনা করা রয়েছে আর মিনিস্টারদের র্যাঙ্কিংয়ের কথা বলা রয়েছে। নাম্বার 2 স্টেটমেন্ট, দ্য অ্যাডভাইস tendered by the ministers to the governor shall not be inquired into in any court. কোনো কোর্টেই মিনিস্টাররা গভর্নরকে যে অ্যাডভাইস দিয়ে থাকেন সেইটা কোনো কোর্টেই কিন্তু ইনকোয়ারি করা যাবে না, সেটা সম্পূর্ণভাবে কনফিডেন্সিয়াল থাকবে। দুটো স্টেটমেন্ট দেওয়া আছে, হুইচ অফ দ্য স্টেটমেন্ট গিভেন অ্যাবভ ইজ আর কারেক্ট। এর মধ্যে কোন স্টেটমেন্ট সঠিক কোনটা ভুল সেটা আমাদের বলতে হবে। তো এখানে সঠিক উত্তর হচ্ছে, তোমরা অবশ্যই ভিডিও পজ করে দুটো করার চেষ্টা করবে। তো আশা করছি তোমরা এটা করে নিয়েছো। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, অর্থাৎ 2 এখানে শুধুমাত্র সঠিক। এই যে মিনিস্টাররা গভর্নরকে অ্যাডভাইস দিচ্ছেন সেটা কিন্তু কোনো কোর্টেই ইনকোয়ারি করা হয় না। সেম একই ক্ষেত্রে প্রেসিডেন্টকে সেন্ট্রাল কাউন্সিল অফ মিনিস্টার যে পরামর্শ দিচ্ছেন সেটা কিন্তু কোনো কোর্টেই ইনকোয়ারি করা যায় না সে সম্পর্কে। আর স্টেট কাউন্সিল অফ মিনিস্টার হোক আর সেন্ট্রাল কাউন্সিল অফ মিনিস্টার হোক, এই যে সাইজটা এটা কিন্তু সংবিধানে বলা নেই কতটা থাকবে। সুতরাং এখানে সঠিক উত্তর 2। নেক্সট, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট উইথ রেফারেন্স টু পাবলিক অ্যাকাউন্ট কমিটি। পাবলিক অ্যাকাউন্ট কমিটি সম্পর্কে স্টেটমেন্ট দেওয়া রয়েছে। নাম্বার 1, দ্য কমিটি ওয়াজ সেট আপ আন্ডার দ্য প্রভিশন অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919-এ এই কমিটিটা সেট আপ করা হয়েছিল, অর্থাৎ এই আইন অনুযায়ী এই কমিটিটা সেট আপ করা হয়েছিল, তৈরি হয়েছিল। নাম্বার 2, স্পিকার ইজ দ্য এক্স অফিসিও চেয়ারম্যান অফ দ্য কমিটি। স্পিকার হচ্ছেন এই কমিটির চেয়ারম্যান। নাম্বার 3, আ মিনিস্টার ক্যান নট বি এ মেম্বার অফ দ্য কমিটি। একজন মিনিস্টার কখনোই এই কমিটির মেম্বার হতে পারেন না। তো পাবলিক অ্যাকাউন্ট কমিটি সম্পর্কে 3টে স্টেটমেন্ট দেওয়া আছে। এখানে বলা হচ্ছে হুইচ অফ দ্য স্টেটমেন্ট গিভেন অ্যাবভ ইজ আর নট কারেক্ট। তো নটের উপর আমাদের একটু গুরুত্ব দিতে হবে, এই ধরনের প্রশ্নগুলোতে খেয়াল করতে হবে যে নট লেখা আছে কিনা। তো এখানে সঠিক নয় কোন স্টেটমেন্টটা। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, স্টেটমেন্ট 2টা হচ্ছে ইনকারেক্ট, বাকি স্টেটমেন্টগুলো কিন্তু কারেক্ট। কি বলা রয়েছে, 1919-এর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টে পাবলিক অ্যাকাউন্ট কমিটির কথা প্রথম বলা ছিল এবং সেই অনুযায়ী এটা সেট আপ হয়েছিল। একেবারে সঠিক। মনে রাখতে হবে আমাদের, এই পাবলিক অ্যাকাউন্ট কমিটি পার্লামেন্টারি যেগুলো কমিটি রয়েছে তার মধ্যে পাবলিক অ্যাকাউন্ট কমিটি কিন্তু সবচেয়ে পুরাতন কমিটি। আর একজন মিনিস্টার কখনোই এই কমিটির কিন্তু সদস্য হতে পারেন না। স্পিকার ইজ দ্য এক্স অফিসিয়াল চেয়ারম্যান অফ দ্য কমিটি, এটা কিন্তু ভুল কথা। স্পিকার পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান কে হবেন সেটা তিনি ঠিক করে দেন, স্পিকারের পাওয়ার রয়েছে। অ্যাপয়েন্টমেন্ট তিনি ঠিক করে দেন কথাটা ভুল, তিনি অ্যাপয়েন্টমেন্ট করেন, অ্যাপয়েন্টমেন্ট দেন, কিন্তু তিনি কখনোই এই কমিটির মেম্বার নয়। আর পাবলিক অ্যাকাউন্ট কমিটি 22 জন মেম্বার থাকে, তার মধ্যে 15 জন লোকসভা থেকে এবং 7 জন রাজ্যসভা থেকে থাকেন, এটা মনে রাখতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে 1919-এর আইনে এটা কিন্তু তৈরি হয়েছিল, এটাও মনে রাখতে হবে, ওল্ডেস্ট কমিটি অফ দ্য পার্লামেন্ট। নেক্সট, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট উইথ রেফারেন্স টু সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া সম্পর্কে এখানে স্টেটমেন্ট দেওয়া রয়েছে। নাম্বার 1, দ্য অ্যাডভাইস অফ দ্য সুপ্রিম কোর্ট অন এনি ডিসপুট অ্যারাইজিং আউট অফ এনি প্রি কনস্টিটিউশনাল ট্রিটি ইজ নট বাইন্ডিং অন দ্য প্রেসিডেন্ট। সুপ্রিম কোর্ট প্রেসিডেন্টকে বিভিন্ন অ্যাডভাইস দিয়ে থাকেন, প্রেসিডেন্ট যখন অ্যাডভাইস চান তখন সুপ্রিম কোর্ট বিভিন্ন অ্যাডভাইস দিয়ে থাকে। তো প্রথম স্টেটমেন্টে বলা হয়েছে সুপ্রিম কোর্ট যে প্রেসিডেন্টকে প্রি ডিসাইডেড যে কনস্টিটিউশনাল ট্রিটিগুলো রয়েছে সেই সংক্রান্ত যে অ্যাডভাইস সুপ্রিম কোর্ট প্রেসিডেন্টকে দিচ্ছেন সেটা প্রেসিডেন্টকে বাইন্ডিং নয়, সেটা প্রেসিডেন্ট করতে বাধ্য থাকেন না। নাম্বার 2, দ্য কোর্ট মাস্ট টেন্ডার ইটস ওপিনিয়ন টু দ্য প্রেসিডেন্ট if he or she refers
matters related to any question of law or in fact of public importance. তো প্রেসিডেন্ট বিভিন্ন পাবলিক ইম্পর্টেন্স যে সমস্ত রয়েছে, ল বা ফ্যাক্ট কোনো ঘটনা, সেক্ষেত্রে কোনো কোয়েশ্চেন যদি সুপ্রিম কোর্টকে করে থাকে, কোর্টকে অবশ্যই সেটার ব্যাপারে ওপিনিয়ন দিতে হয় প্রেসিডেন্টকে, অর্থাৎ কোর্ট সেটা করতে বাধ্য। এই দুটো স্টেটমেন্ট দেওয়া রয়েছে, এখানে কোনটা সঠিক বলতে হবে। সঠিক উত্তর অপশান এ, ওয়ান অনলি। খুব গুরুত্বপূর্ণ এখানে এই যে প্রি কনস্টিটিউশনাল ট্রিটিগুলো রয়েছে, অর্থাৎ এগ্রিমেন্ট, বিভিন্ন এগ্রিমেন্ট, এনগেজমেন্ট, সনদ, বিভিন্ন রকম এই যে থাকে প্রি কনস্টিটিউশনাল ট্রিটি, সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট কিন্তু সেক্ষেত্রে কোনো ডিসপুট যদি আসে সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট পরামর্শ দেয়, কিন্তু প্রেসিডেন্ট ওই পরামর্শটা মানতে বাধ্য নন, এটা কিন্তু তার কাছে বাইন্ডিং থাকে না। আর নেক্সট, এখানে সুপ্রিম কোর্টকে মাস্ট বলা আছে, অবশ্যই প্রেসিডেন্টকে এই ব্যাপারে পরামর্শ দিতে হবে, কিন্তু এটা সঠিক নয়, দিতেও পারে নাও দিতে পারে, সুপ্রিম কোর্টের এই অধিকারটা রয়েছে। সুতরাং এখানে সঠিক উত্তর অপশন এ অনলি। নেক্সট কোয়েশ্চেন, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট রিগার্ডিং ইউনিয়ন মিনিস্টার। ইউনিয়ন মিনিস্টারদের সম্পর্কে এখানে স্টেটমেন্ট দেওয়া রয়েছে। নাম্বার ওয়ান, এ পার্সন ক্যান নট বিকেম এ মিনিস্টার উইদাউট বিং এ মেম্বার অফ পার্লামেন্ট। মেম্বার অফ পার্লামেন্ট না হয়ে একজন ব্যক্তি মিনিস্টার হতে পারেন না। নাম্বার টু, দ্য স্যালারিজ অ্যান্ড অ্যালাউন্সেস অফ মিনিস্টার্স আর মেনশনড ইন দ্য কনস্টিটিউশন। আমাদের সংবিধানে বলা রয়েছে যে একজন মিনিস্টারের কত স্যালারি হবে, কী কী অ্যালাউন্স তাকে দেওয়া হবে, সেই সংক্রান্ত সমস্ত বিষয় কনস্টিটিউশনে মেনশন করা রয়েছে। এই দুটো স্টেটমেন্ট দেওয়া রয়েছে, এখানে কোনটা সঠিক বলতে হবে। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, কোনোটাই সঠিক নয়। কারণ একজন মেম্বার, একজন যিনি মিনিস্টার, তাকে পার্লামেন্টের সদস্য হতেই হবে তবে তিনি মিনিস্টার হতে পারবেন এরকম কিন্তু নয়। কি বলা রয়েছে আমাদের সংবিধানে, তিনি মিনিস্টার হতে পারেন, প্রথমে তাকে মিনিস্টার করা দেওয়া হলো, তারপরে 6 মাসের মধ্যে তাকে কিন্তু ইলেকশন জিতে মেম্বার হয়ে আসতে হয়, অথবা তিনি যদি রাজ্যসভার মেম্বার হন সেখান থেকেও কিন্তু তাকে রাজ্যসভা থেকেও নিয়ে আসা যেতে পারে, অর্থাৎ সরাসরি ইলেকশনের মাধ্যমে না হয়েও রাজ্যসভা থেকেও নিয়ে আসা যেতে পারে। সুতরাং 6 মাসের মধ্যে তাকে কিন্তু এই পার্লামেন্টের সদস্য হতে হচ্ছে 6 মাসের মধ্যে, কিন্তু প্রথমেই হতে হবে এরকম কোনো নিশ্চয়তা নেই। সুতরাং এই স্টেটমেন্টটা কিন্তু ভুল, যে তাকে মিনিস্টার হতে গেলে মেম্বার অফ পার্লামেন্ট হতেই হচ্ছে, না হয়েও তিনি 6 মাস থাকতে পারেন মিনিস্টার। আর স্যালারি অ্যালাউন্স কখনোই কনস্টিটিউশনে মেনশন করা নেই, এটাও মনে রাখতে হবে। নেক্সট, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট উইথ রিগার্ড টু ভাইস প্রেসিডেন্ট রোল অ্যাজ চেয়ারম্যান অফ রাজ্যসভা। ভাইস প্রেসিডেন্ট রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে তার কী কী রোল থাকে, তার কী কী ভূমিকা থাকে সেটা বলতে হবে। নাম্বার ওয়ান, হি ইজ দ্য ফাইনাল অথরিটি অন দ্য ইন্টারপ্রিটেশন অফ দ্য কনস্টিটিউশন অ্যান্ড দ্য রুল অফ প্রসিডিওর ফর অল হাউস রিলেটেড ম্যাটার্স। তিনি সমস্ত বিষয়ে হাউস রিলেটেড যে ম্যাটারগুলো রয়েছে, অর্থাৎ রাজ্যসভার যে সমস্ত ম্যাটারগুলো রয়েছে, সেক্ষেত্রে তিনি কিন্তু সংবিধানের, তিনি রুল অফ প্রসিডিওর যেটা রয়েছে, পদ্ধতি যেটা রয়েছে, সেগুলোর সম্পূর্ণ ব্যাখ্যাদাতা, সর্বোচ্চ ব্যাখ্যাদাতা হচ্ছেন তিনি। নাম্বার টু, হিজ রুলিং কনস্টিটিউট প্রেসিডেন্টস উইচ আর অফ বাইন্ডিং নেচার। অর্থাৎ তিনি যে রুলটা দেবেন, তিনি যে নির্দেশটা দেবেন, সেটা কিন্তু বাইন্ডিং, বাকিদের কাছে সেটা কিন্তু বাইন্ডিং থাকে, করতে তারা বাধ্য। নাম্বার থ্রি, হি ডিটারমাইন্স হুইদার রাজ্যসভার মেম্বার স্ট্যান্ড টু বি ডিসকোয়ালিফাইড অন গ্রাউন্ডস অফ ডিফেকশন। অর্থাৎ তিনি রাজ্যসভার কোনো মেম্বার ডিসকোয়ালিফাই হবে কিনা, ডিফেকশন ক্ষেত্রে, অর্থাৎ দল ত্যাগের ক্ষেত্রে তিনি ডিফেকশন, তাকে ডিসকোয়ালিফাই করা হবে কিনা দল ত্যাগের জন্য, সেটা কিন্তু তিনি ঠিক করে থাকেন। তো এখানে সঠিক উত্তর কোনটা? এখানে সঠিক উত্তর অপশন ডি, প্রত্যেকটা এখানে সঠিক। অর্থাৎ বলা যায় যে রাজ্যসভার যিনি চেয়ারম্যান, ভাইস প্রেসিডেন্ট, তিনি কিন্তু রাজ্যসভার সমস্ত বিষয়ে তিনি সর্বেসর্বা, তিনি যেটা বলবেন সেটা বাকিরা মানতে বাধ্য, এবং এই সমস্ত ক্ষমতাগুলো তিনি ভোগ করে থাকেন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6, দ্য স্পিকার অফ লোকসভা ডিরাইভস হিজ পাওয়ার অ্যান্ড ডিউটিস ফ্রম। যিনি লোকসভার স্পিকার, তিনি কোন জায়গা থেকে তার পাওয়ারটা, ক্ষমতাটা ভোগ করে থাকেন? নাম্বার ওয়ান, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, সংবিধান থেকে। দ্য রুল অফ প্রসিডিওর অ্যান্ড কন্ডাক্ট অফ বিজনেস ইন লোকসভা, লোকসভার যে রুল অফ প্রসিডিওর রয়েছে, কন্ডাক্ট অফ বিজনেস রয়েছে, অর্থাৎ যে প্রসিডিওর, যে প্রসেসের কাজকর্ম হয়ে থাকে, সেই প্রসিডিওর, সেখানে যা লেখা আছে সেখান থেকে তিনি তার পাওয়ার পেয়ে থাকেন।
নাম্বার 3, পার্লামেন্টারি কনভেনশনস। পার্লামেন্টারি যে কনভেনশনস রয়েছে, অর্থাৎ যে সমস্ত অলিখিত নিয়মকানুন রয়েছে সেখান থেকেও তিনি পাওয়ার ভোগ করে থাকেন। এর মধ্যে কোনটা সঠিক? তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, 1, 2 অ্যান্ড 3। সংবিধান থেকে তিনি পেয়ে থাকেন অবশ্যই, রুল অফ প্রসিডিওর যেটা রয়েছে, কন্ডাক্ট অফ বিজনেস যেটা রয়েছে, সেখান থেকেও তিনি তার পাওয়ারটা পেয়ে থাকেন, আর পার্লামেন্টারি যে কনভেনশনসগুলো রয়েছে সেই জায়গা থেকেও তিনি তার পাওয়ারগুলো পেয়ে থাকেন। তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোয়েশ্চেন। কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট উইথ রেফারেন্স টু পেস্টিসাইড ইন ইন্ডিয়া। তো যে সমস্ত কীটনাশকগুলো রয়েছে সেই সংক্রান্ত বিষয়ে স্টেটমেন্ট দেওয়া রয়েছে। নাম্বার 1, পেস্টিসাইডস ইন ইন্ডিয়া আর রেগুলেটেড আন্ডার দ্য ইনসেকটিসাইড অ্যাক্ট 1968। ইনসেকটিসাইড অ্যাক্ট 1968 অনুযায়ী এই কীটনাশকগুলো নিয়ন্ত্রণ করা হয়, রেগুলেট করা হয় ভারতবর্ষে। নাম্বার 2, দ্য ইউজ অফ পেস্টিসাইড ইজ ব্যান্ড বাই দ্য মিনিস্ট্রি অফ কেমিক্যাল অ্যান্ড ফার্টিলাইজার। মিনিস্ট্রি অফ কেমিক্যাল অ্যান্ড ফার্টিলাইজার থেকে এই যে কীটনাশকগুলো, পেস্টিসাইডগুলো ব্যবহার করা হয় সেটাকে ইউজ করাটা ব্যান করে দেওয়া হয়েছে। নাম্বার 3, পেস্টিসাইড ইন ইন্ডিয়া ক্যান নট অ্যাডভার্টাইজ অ্যান্ড প্রমোটেড। তো এই সমস্ত কীটনাশকগুলো কখনোই অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া যায় না এবং প্রমোট করা যায় না। তো এখানে স্টেটমেন্টগুলোর মধ্যে কোনটা সঠিক স্টেটমেন্ট রয়েছে? সঠিক উত্তর এখানে অপশন এ। আমরা যদি খুব ইন জেনারেল দেখি তাহলেই বোঝা যাবে যে এখানে বাকি স্টেটমেন্টগুলো কিন্তু ভুল। সমস্ত পেস্টিসাইড যদি ব্যান করে দেওয়া হয়, সমস্ত কীটনাশক যদি ব্যান করে দেওয়া হয়, তাহলে প্রচুর ফসলের ক্ষতি হয়ে যাবে। এটা কখনোই হতে পারে না। মিনিস্ট্রি অফ কেমিক্যাল ফার্টিলাইজার থেকে এটা কখনোই বলতে পারে না যে পেস্টিসাইড সমস্ত ব্যান করে দেওয়া হলো। তাহলে সেই নির্মাতা সংস্থাগুলোই বা কোথায় যাবে, আর কৃষিকাজ যেটাগুলো উন্নতি পাই বা কী করে হবে? তো এটা সম্ভব নয়, এটা তাহলে ভুল। নেক্সট, পেস্টিসাইড ইন্ডিয়া ক্যান নট বি অ্যাডভার্টাইজ অ্যান্ড প্রমোটেড। কখনোই অ্যাডভার্টাইজ প্রমোট করা যায় না, এটা কখনোই কিন্তু একেবারে চরম একটা স্টেটমেন্ট, এরকম কিন্তু বলে দেওয়া যায় না যে এগুলো অ্যাডভার্টাইজমেন্ট করা যাবে না বা প্রমোট করা যাবে না। তো এটাও কিন্তু ভুল, খুব সহজেই এটা এলিমিনেট করে দেওয়া যায়। তো এখানে সঠিক উত্তর হচ্ছে নাম্বার 1, এ অনলি। পেস্টিসাইড ইন ইন্ডিয়া আর রেগুলেটেড আন্ডার ইনসেকটিসাইড অ্যাক্ট 1968। 1968তে যে ইনসেকটিসাইড অ্যাক্ট এসেছিল সেটা অনুযায়ী কিন্তু সমস্ত পেস্টিসাইডগুলো নিয়ন্ত্রণ করা হয়। এটা দেওয়া হয়েছে কারণ গত 2020 মে মাস নাগাদ মিনিস্ট্রি অফ এগ্রিকালচার এরা কিন্তু বেশ কতগুলো পেস্টিসাইডকে ব্যান করে দিয়েছিল। কতগুলোকে ব্যান করে দিয়েছিল, সমস্ত নয়, 27টা পেস্টিসাইড ব্যান করে দিয়েছিল। তার জন্য কিন্তু এটা কোয়েশ্চেনটা দেওয়া হয়েছে। তো এটা মনে রাখতে হবে যে 1968 এই পেস্টিসাইড অ্যাক্ট অনুযায়ী এটা করা হয়েছে, এগুলো কন্ট্রোল করা হয়ে থাকে। আরও একটা বিষয় এখানে গুরুত্বপূর্ণ, এই যে কিছু পেস্টিসাইড ব্যান করে দেওয়ার যে বিষয়গুলো, এই বিষয়টা করা হয়ে থাকে মিনিস্ট্রি অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার ওয়েলফেয়ার থেকে। মিনিস্ট্রি অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার ওয়েলফেয়ার থেকে, এখানে কিন্তু কখনোই মিনিস্ট্রি অফ কেমিক্যাল অ্যান্ড ফার্টিলাইজার থেকে করা হয় না এই ব্যান করে দেওয়ার বিষয়টা। তো যে কয়েকটা ব্যান করে দেওয়া হয়েছিল সেটা কিন্তু এই এগ্রিকালচার আর ফার্মার ওয়েলফেয়ারের যে মিনিস্ট্রি সেখান থেকে করা হয়েছিল, এটাও কিন্তু মনে রাখতে হবে। তো চলে যাব পরের প্রশ্নে। কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট উইথ রেফারেন্স টু কনসলিডেটেড সিঙ্কিং ফান্ড। তো আমাদের যে কনসলিডেটেড ফান্ড রয়েছে সেই ফান্ডের সংক্রান্ত বিষয়ে কতগুলো স্টেটমেন্ট দেওয়া রয়েছে। নাম্বার 1, ইট ইজ আ রিজার্ভ ফান্ড ক্রিয়েটেড বাই দ্য স্টেট উইথ আরবিআই অ্যাজ এ বাফার ফর রিপেমেন্ট অফ দেয়ার লায়াবিলিটিস। তো এখানে বলা হচ্ছে এটা একটা রিজার্ভ ফান্ড যেটা আরবিআইয়ের কাছে থাকে রিপেমেন্ট করার জন্য, বা এই যে কিছু দায় যেগুলো সেখানে মেটানোর জন্য এই কনসলিডেটেড ফান্ডটা এটা আরবিআইয়ের কাছে থাকে। দিস ফান্ড, নাম্বার 2, দিস ফান্ড ইজ মেনটেন ইন দ্য পাবলিক অ্যাকাউন্ট অ্যান্ড ইজ নট টু বি ইউজড ফর এনি আদার পারপাস এক্সেপ্ট ফর দ্য রিডিমশন অফ লোনস। তো এটা, এই যে ফান্ডটা, এটা পাবলিক অ্যাকাউন্টের মধ্যে থাকে, অন্য কোনো পারপাসে, অন্য কোনো ক্ষেত্রে লোন মেটানো ছাড়া অন্য কোনো ক্ষেত্রে এটার ইউজ করা যায় না। স্টেটমেন্ট 2 এটা বলছে। তো এখানে হুইচ অফ দ্য স্টেটমেন্ট গিভেন অ্যাবভ ইজ আর কারেক্ট। তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি, বোথ 1 অ্যান্ড 2 দুটোই। তো এখানে বিষয়টা একটু বুঝতে হবে যে এখানে কিন্তু কনসলিডেটেড সিঙ্কিং ফান্ডের কথা বলা হচ্ছে। কনসলিডেটেড সিঙ্কিং ফান্ড, এই ফান্ডটা 1999-2000 সাল নাগাদ আরবিআই এর আন্ডারে তৈরি করা হয়েছিল, যেটা লায়াবিলিটিসগুলো, যে সমস্ত লোনগুলো নেওয়া রয়েছে সেখানে সেই দায়গুলো মেটানোর জন্য, রিপেমেন্ট করার জন্য এই ফান্ডটা কিন্তু
তৈরি করা হয়েছিল 1999-2000 সাল নাগাদ, কনসলিডেটেড সিঙ্কিং ফান্ড। তো প্রথমটা সঠিক, দিস ফান্ড ইজ মেনটেন ইন পাবলিক অ্যাকাউন্ট অ্যান্ড ইজ নট টু বি ইউজড ফর এনি আদার পারপাস। এটা কোনো অন্য পারপাসে ইউজ করা যাবে না, শুধুমাত্র লোন মেটানোর জন্যই এটা তৈরি করা হচ্ছে। তো এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কারণ এটা কিন্তু প্রথম থেকেই ছিল না। কনসলিডেটেড সিঙ্কিং ফান্ড এটা তৈরি করা হচ্ছে 1999-2000 সাল নাগাদ এটা তৈরি করা হচ্ছে। এবং এটা মনে রাখতে হবে যে 12 ফাইন্যান্স কমিশন যেটা ছিল 2005 থেকে 10 সাল নাগাদ পর্যন্ত যে কমিশনটা ছিল, সেই ফাইন্যান্স কমিশন রেকমেন্ড করছে যে স্টেটকে কিন্তু অবশ্যই এই কনসলিডেটেড সিঙ্কিং ফান্ড এটা কিন্তু রাখতে হবে, এবং এই লোন মেটানোর জন্য কিন্তু আবশ্যিকভাবে এটা রাখতে হবে। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, সঠিক উত্তর অপশন সি। নেক্সট, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট উইথ রেসপেক্ট টু ভোট অফ ক্রেডিট। ভোট অফ ক্রেডিট সংক্রান্ত দুটো স্টেটমেন্ট এখানে দেওয়া রয়েছে। নাম্বার 1, ইট ইজ গ্র্যান্টেড ফর মিটিং অ্যান আনএক্সপেক্টেড ডিম্যান্ড আপন দ্য রিসোর্স অফ ইন্ডিয়া। ভোট অফ ক্রেডিটটা কি? আনএক্সপেক্টেড ডিম্যান্ড, সেটাকে আনএক্সপেক্টেড সেই ডিম্যান্ডটাকে মেটানোর জন্য এটা গ্র্যান্ট করা হয়। ইট ইজ অ্যান এক্সট্রাঅর্ডিনারি গ্র্যান্ট অ্যান্ড দ্য ডিটেলস অফ দ্য ডিম্যান্ড আর নট অর্ডিনারিলি গিভেন ইন বাজেট। তো এটা একটা এক্সট্রাঅর্ডিনারি গ্র্যান্ট, সাধারণ নয়, যেটা বাজেটের মধ্যে কিন্তু আসে না। এটা বাজেটের মধ্যে কখনো উল্লেখ করা হয় না, সাধারণভাবে এটা বাজেটের মধ্যে আসে না। এর ডিটেলসটা কিন্তু বাজেটে সেটা উত্থাপিত বা উল্লেখিত করা হয় না। তো ভোট অফ ক্রেডিট সম্পর্কে এই দুটো স্টেটমেন্ট এখানে দেওয়া রয়েছে। তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি। দুটো স্টেটমেন্টই এখানে সঠিক। ভোট অফ ক্রেডিট এটা কিন্তু এই গ্র্যান্টটা বাজেটে উল্লেখ করা হয় না। বাজেটের ক্ষেত্রে যে এক্সপেন্ডিচার এবং ইনকাম এবং এক্সপেন্ডিচারের যে হিসাব নিকাশটা দেওয়া হয় বাজেটে, সেখানে এটার উল্লেখ করা থাকে না, কারণ এটা হঠাৎ করে উদ্ভূত এক্সট্রাঅর্ডিনারি একটা গ্র্যান্ট। তো আনএক্সপেক্টেড একটা ডিম্যান্ড, সেটা মেটানোর জন্য এটা দেওয়া হচ্ছে। এই দুটো স্টেটমেন্ট এখানে ঠিক। আর মনে রাখতে হবে বেশ কয়েকটা এই ধরনের গ্র্যান্ট কিন্তু রয়েছে, যেটা বাজেটের ক্ষেত্রে সরাসরি উল্লেখ করা হয় না, কিন্তু এরকম গ্র্যান্ট থাকে। সেটা হচ্ছে সাপ্লিমেন্টারি গ্র্যান্ট, অ্যাডিশনাল গ্র্যান্ট, ভোট অফ ক্রেডিট তো রয়েছে, তার সাথে এক্সেস গ্র্যান্ট, এক্সেপশনাল গ্র্যান্ট, টোকেন গ্র্যান্ট, এরকম কতগুলো গ্র্যান্ট দেওয়া হয়ে থাকে। তো খুব গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে ভোট অফ ক্রেডিট। নেক্সট কোয়েশ্চেন, হু অ্যামং দ্য ফলোইং আর সার্ভিস ভোটার্স হুইচ আর এলিজিবল টু কাস্ট দেয়ার ভোট আইদার থ্রু পোস্টাল ব্যালট অর থ্রু প্রক্সি ভোটিং? সার্ভিস ভোটার্স এর কথা বলা হয়েছে। কারা পোস্টাল ব্যালটে এবং প্রক্সি ভোটিংয়ের মাধ্যমে ভোট দিতে পারেন? নন রেসিডেন্ট ইন্ডিয়ান, মেম্বার অফ আর্ম ফোর্স, ইন্ডিয়ান ডিপ্লোম্যাট পোস্টেড অ্যাব্রড। এদের মধ্যে কারা কারা এই পোস্টাল ব্যালটে আর প্রক্সি ভোটিংয়ের মাধ্যমে ভোট দিয়ে থাকেন? তো এক্ষেত্রে সার্ভিস ভোটের কথা বলা হয়েছে, এবং এখানে যে সঠিক উত্তর সেটা হচ্ছে অপশান বি, মেম্বার অফ আর্ম ফোর্স যারা আর্মিতে রয়েছেন, ইন্ডিয়ান ডিপ্লোম্যাট যারা বিদেশে যাদের পোস্টিং রয়েছে, তারা সার্ভিস ভোটার হিসেবে চিহ্নিত হন, এবং পোস্টাল ব্যালট আর প্রক্সি ভোটিংয়ের মাধ্যমে তাদের ভোটটা কিন্তু দেওয়া হতে পারে। অর্থাৎ তারা পোস্টের মাধ্যমে বাই পোস্ট তারা ম্যানুয়ালি এটা পাঠাতে পারেন যে কাকে তিনি ভোট দিচ্ছেন, অথবা তার হয়ে তার পরিবারের কোনো একজন ব্যক্তি, যেটাকে প্রক্সি ভোটিং বলা হয়, সেইভাবে কিন্তু ভোট দিতে পারে। এটা হয় এই আর্ম ফোর্স আর ইন্ডিয়ান ডিপ্লোম্যাট যারা বাইরে রয়েছেন তাদের জন্য। যারা নন রেসিডেন্ট ইন্ডিয়ান রয়েছেন, তারা এডুকেশনের জন্য বা সার্ভিসের জন্য বাইরে যারা আছেন, যারা নন রেসিডেন্ট ইন্ডিয়ান, তাদের কিন্তু এই ক্ষমতাটা এখনও পর্যন্ত দেয়া হয়নি। সুতরাং সঠিক উত্তর হচ্ছে 2 এবং 3। তো এখানে আমি 10টা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। এই সেশনটা যদি তোমাদের ভালো লেগে থাকে, উপযোগী মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই তোমরা এখানে লাইক, কমেন্ট, শেয়ার করবে। অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে, তাহলে আমি পরবর্তী এবং প্রত্যেক দিন এই বিভিন্ন রকম
বিভিন্ন ধরনের বিভিন্ন টপিক থেকে বিভিন্ন সাবজেক্ট থেকে বিভিন্ন কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব ইউপিএসসি প্রিলিমস এবং ডাব্লিউবিসিএস এর মেন্সের জন্য যেটা অত্যন্ত উপযোগী। তো এই ভিডিওটা এখানে কমপ্লিট করছি। নমস্কার, ধন্যবাদ।